আসসালামু আলাইকুম। যাদের পরিমিতির অঙ্ক করতে গেলে সূত্র মনে থাকে না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আয়তক্ষেত্র ও সামুদ্রিকের সূত্রগুলো কিভাবে সহজে মনে রাখা যায় সেটা দেখাবো, আর তারপরে আস্তে আস্তে আমাদের সিরিজ আকারে সবগুলো ক্ষেত্রের ভিডিও আসবে। তো প্রথমে আমরা আয়তক্ষেত্র ও সামুদ্রিক দিয়ে শুরু করতেছি। এই ভিডিও দেখলে আমি কথা দিছি তোমাদের সূত্র যদি না মনে থাকে তবুও তোমরা সূত্র নিজে নিজে বের করতে পারবে এবং ম্যাথগুলো সহজে সলভ করতে পারবে। দেখো এইখানে একটা আয়তক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে একটা হচ্ছে 5 মিটার আর একটা হচ্ছে কত, আর একটা হচ্ছে 3 মিটার। তো সব থেকে সহজ পরিমাপ কোনটা জানো? বর্গ। মানে যার হচ্ছে এই দৈর্ঘ্য এবং প্রস্থ মানে সবগুলো বাহুই সমান, যার সবগুলো বাহু সমান তাদেরকে আমরা কি বলি? বর্গ বলি। এবং যাদের কোণগুলো কি, কোণগুলো হচ্ছে 90 ডিগ্রি, হ্যাঁ, এদেরকে আমরা কি বলি? বর্গ বলি। তো মনে করো আমার কাছে এরকম একটা বর্গ আছে যার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত? 1 মিটার। তাহলে আমি এই বর্গের যেই ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে কি? যতটুক তলের উপরে যতটুক জায়গায় বিস্তীর্ণ করে আছে বা তলের উপরে যতটুক জায়গা দখল করে আছে, তো এই তলের উপরে কতটুক জায়গা দখল করে আছে? তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার হয় তাহলে এর তলের উপর জায়গা দখল করে আছে হচ্ছে 1 বর্গ মিটার। কতটুক? 1 বর্গ মিটার। এটা হচ্ছে তার তলের উপর বিস্তীর্ণ জায়গা দখল করেছে যতটুক, সেইটা। এখন একটা জিনিস দেখো, আমার কাছে আছে আয়তক্ষেত্র। তো আমি আয়তক্ষেত্র মাপতে হলে আমি কি করতে হবে? আয়তক্ষেত্র মাপতে হলে আমরা যেহেতু আয়তক্ষেত্র মাপতে পারি না, আমরা কথার কথাই বর্গ মাপতে পারি যে প্রত্যেক বাহুই সমান। তাহলে প্রত্যেক বাহু হচ্ছে গিয়ে, যদি মনে করো আমি হচ্ছে 1 মিটার বর্গ যেটা সেটা মাপতে পারি, তাহলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার হয় তাহলে সেটার ক্ষেত্রফল কত? 1 বর্গ মিটার। আমি শুধু এইটা পারি, আর আয়তক্ষেত্র পারি না। এখন আমি কি করব? এই যে আয়তক্ষেত্র, এইটাকে আমি এই ছোট ছোট 1 বর্গ মিটারের অনেকগুলো ক্ষেত্রে ভাগ করে নিব। যেমন দেখো, আমি এইখানে দৈর্ঘ্য আছে 5 মিটার আর প্রস্থ আছে 3 মিটার। তো আমি এই দৈর্ঘ্য বরাবর এই ক্ষেত্রটাকে সমান 5 ভাগে ভাগ করেছি। হ্যাঁ, সমান 5 ভাগে ভাগ করেছি। এই যে এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। তো প্রত্যেক এই ভাগের দৈর্ঘ্য কত? 1 মিটার। তাহলে দেখো এখানে মোট কয়টা ভাগ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা ভাগ আছে। 5টা ভাগ আছে। এই প্রত্যেক বাহুর, এই যে প্রত্যেকটা ভাগের এই যে বরাবর দৈর্ঘ্য কত? 1 মিটার। তাহলে পুরো দৈর্ঘ্য কত? 5 মিটার। দেখো আয়তক্ষেত্রে কিন্তু এই বিপরীত বাহুদ্বয় কি হয়? সমান হয়। তাহলে এইটা 5, এইটা 5, এইটাও 5, এইটা 3, তার মানে কত? এইটাও 3, তাই তো? আচ্ছা, এখন দেখো এইবার কি করব? এর ঠিক যতটুক ভাগে এই যে দৈর্ঘ্য বরাবর যতটুক করে ভাগ করেছি, প্রস্থ বরাবর ঠিক ততটুক করে ভাগ করব। তার মানে এই প্রত্যেক ভাগের দৈর্ঘ্য হচ্ছে কত? 1 মিটার। এইটুকু হচ্ছে 1 মিটার, এইটুকু 1 মিটার। তাহলে এই প্রস্থ ছিল 3 মিটার, সমান 3 ভাগে ভাগ করলাম। প্রত্যেকটা ভাগ কত? 1 মিটার করে। আর দৈর্ঘ্য ছিল 5 মিটার, প্রত্যেকটা ভাগকে 1 মিটার করে ভাগ করলাম। তাহলে কত? এক একটা ভাগ 1 মিটার করে। এখন দেখো তো এইখানে দেখো অনেকগুলো খোপ তৈরি হয়েছে, এবং এই খোপের দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কিন্তু 1 মিটার হয়ে গেছে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেখো 1 মিটার হয়ে গেছে। না তো খেয়াল করে দেখো, এই খোপের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 মিটার। তো আমরা জানি প্রত্যেকটা খোপের দৈর্ঘ্য বা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 1 মিটার হয় তাহলে তার ক্ষেত্রফল কত? 1 বর্গ মিটার। তাহলে এখানে মোট খোপ আছে কয়টা দেখো তো? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা খোপ আছে। তাহলে আমি বলতে পারি না এই যে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 15 বর্গ মিটার। 15 বর্গ মিটার, এটা কিন্তু আমি বলতে পারি। এখন একটা জিনিস দেখো তো, এর বাহুর দৈর্ঘ্য ছিল কত? 5 মিটার। আর প্রস্থ ছিল কত? মানে এটা দৈর্ঘ্য বরাবর বাহুর দৈর্ঘ্য, যেটা বড় বাহু সেটাকে দৈর্ঘ্য, আর যেটা ছোট বাহু সেটাকে প্রস্থ বলা হচ্ছে, মানে আর দৈর্ঘ্য আর কি। তাহলে এই 5 আর 3 ছিল। এখন তুমি 5 আর 3 যোগ করে গুণ করে দেখো কত হয়? 3 5 15। আবার দেখো আমি ওই যে ক্ষেত্রফল হচ্ছে ভাগ করে দেখলাম, ক্ষেত্রফলও 15 আসে। তাহলে আমি সহজেই কিন্তু এখান থেকে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি না যে আয়তক্ষেত্র থাকলে তার ক্ষেত্রফল বের করার জন্য এত ছোট ছোট আর ভাগ, বর্গ, এই যে ছোট ছোট বর্গ ক্ষেত্রে আর ভাগ করা লাগবে না। সরাসরি এর দৈর্ঘ্য যত আর এই প্রস্থ যত, ওই দুইটা জাস্ট গুণ করে দিব। এইখান থেকেই আসে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কি? দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, মূলত এইখান থেকে আসে। বুঝতে পারছি? ওকে, এইবার একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এবার প্রশ্ন আসে যে এর পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমার কত? তা আমরা কিন্তু সহজেই সবাই জানি, পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আয়তক্ষেত্রের কি বিপরীত বাহুদ্বয় কিন্তু সমান। তাহলে এইটা 5 হইলে এইটাও 5, এইটা 3 হইলে এইটাও 3, তাই না?
তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে হচ্ছে এরকম যে এইখানে দৈর্ঘ্য আছে কয়টা, দুইটা দৈর্ঘ্য, প্রস্থ আছে কয়টা, দুইটা প্রস্থ, সবগুলো মিলেই তো হচ্ছে গিয়ে পরিসীমা, তাই তো? তাহলে আমি কিন্তু সহজেই বলতে পারি যে পরিসীমা ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য কয়টা, দৈর্ঘ্য হচ্ছে দুইটা, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে 2 ইন্টু প্রস্থ, প্রস্থ কয়টা, দুইটা, তাহলে এখন 2 কমন নাও, তাহলে কি হবে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, বুঝতে পারছি? তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ কয়টা, দুইটা, এটাই হচ্ছে পরিসীমার সূত্র। অথবা তুমি সহজে সবগুলো বাহু যোগ করে দিবে, বিপরীত বাহু দ্বয় যেহেতু সমান, পরিসীমার সূত্র তো মনে রাখা কোনো কঠিন কোনো ব্যাপার না। তারপরে কি বলছে, তারপরে প্রশ্ন আসে যে এই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। এখন একটা জিনিস খেয়াল করো তো, এই যে কর্ণ, এই কর্ণটা দেখো তো, আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি সমকোণ না? প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ। তাহলে দেখো তো এই কর্ণ, এই যে দুইটা বাহু, আয়তক্ষেত্রের যে দুইটা সন্নিহিত বাহু, এদের সাথে কি তৈরি করতেছে, এদের সাথে একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতেছে না? তো সমকোণী ত্রিভুজের কর্ণটাই কি নির্দেশ করতেছে, কর্ণটাই কিন্তু অতিভুজ নির্দেশ করতেছে, তাই না? তাহলে কর্ণের দৈর্ঘ্যটাই কি নির্দেশ করতেছে, অতিভুজ নির্দেশ করতেছে। আর এই যে প্রস্থটা হচ্ছে একটা বাহু নির্দেশ করতেছে, আর দৈর্ঘ্যটা একটা বাহু নির্দেশ করতেছে। তো আমরা জানি যে হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ, যে পিথাগোরাসের সূত্র অনুসারে কি, অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে একটা হবে দৈর্ঘ্য স্কয়ার প্লাস হচ্ছে আর একটা কি, প্রস্থ স্কয়ার, কারণ এক বাহু দৈর্ঘ্য আর এক বাহু প্রস্থ বলতেছি না। তাহলে সূত্র হবে কি, রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখন তুমি যদি এখানে বাহুর দৈর্ঘ্য যদি এ বি ধরে নাও, তাহলে এ বি ধরে নিয়ে দৈর্ঘ্যের জায়গায় এ, প্রস্থের জায়গায় বি, এইভাবে বসিয়ে সূত্রগুলো লিখতে পারো, কোনো ব্যাপার না। তাহলে ক্ষেত্রফলের সূত্র হবে হচ্ছে এ গুণ বি, আর কোণের দৈর্ঘ্যের সূত্র হবে রুট ওভার এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার, আর হচ্ছে এই পরিসীমার সূত্র হবে 2 ইন্টু এ প্লাস বি। বুঝতে পারছি? ওকে, তাহলে আয়তক্ষেত্র থেকে এই প্রশ্নগুলো আসে। আয়তক্ষেত্র চ্যাপ্টার ক্লোজ। এবার আমরা সামন্ত্রিক দেখব। শোনো, সামন্ত্রিকও কিন্তু এক ধরনের আয়তক্ষেত্র। কিভাবে? মনে করো এই যে দেখো, আয়তক্ষেত্র আকারে আমার কাছে অনেকগুলো কাঠি এইভাবে সাজানো আছে। মনে করো যে ম্যাচের কাঠি বা দিয়াশলাই কাঠি, হ্যাঁ, মানে মনে করো যে এরকম অনেকগুলো কাঠি একটার উপর একটা এইভাবে সাজানো আছে, একদম দেখতে আয়তক্ষেত্রের মতো লাগতেছে, ঠিক আছে? তো আমি কি করলাম, এই কাঠির এই উপরের দিকে এইভাবে হচ্ছে এদিকে হচ্ছে ধাক্কা দিলাম, হ্যাঁ। তো এইদিকে যদি আমি ধাক্কা দিই, দেখো তো এই উপরের কাঠিগুলো এইভাবে এইদিকে সরে যাবে না? এই দেখো, ঠিক এইভাবে সরে যাবে না? এর যে গোড়া, মানে এই যে নিচের যে এই যে এই বাহুটা, এই বাহুটার দেখো নিচের দিক কিন্তু একদম ওইভাবেই থাকবে। এই দেখো, আমি কিন্তু ডট ডট দিয়ে দেখাইছি, হ্যাঁ, এই যে ডট ডট দিয়ে দেখাইছি, মানে নিচের বাহুটা কিন্তু ওই নিচের যে কাঠিটা ওইটা ওইভাবেই থাকবে, শুধু মাথার গুলো কি যাবে একটু কাত হয়ে, দেখো এইভাবে সরে যাবে, কাত হয়ে কি যাবে, এইদিকে সরে যাবে। তাহলে দেখো তো আয়তক্ষেত্র থেকেই কি তৈরি হচ্ছে, সামন্ত্রিক তৈরি হচ্ছে না? অ্যাবসলিউটলি। তাহলে এখন তুমি তাহলে যদি আসে যে আয়তক্ষেত্রের হচ্ছে কি ইয়ে কি, আয়তক্ষেত্রের হচ্ছে ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে, এ গুণ বি। এখন এটা কি, এটা হচ্ছে এর এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা। তো এখন এটাকে তুমি যদি ভূমি বলো, হ্যাঁ, যেহেতু এটা ভূমি, তো তুমি যদি ভূমি বলো তাহলে এটা হবে ভূমি। এখন ভূমি যদি তুমি এ ধরো তাহলে এ হবে। বুঝতে পারছি? ওকে, সরি, কলম একটু ডিস্টার্ব করতেছিল। তাহলে এটা হবে ভূমি। এইবার আর এই যে দেখো, এইটা দৈর্ঘ্য গুণ কি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এইটাকে তুমি যদি উচ্চতা ধরো তাহলে হবে উচ্চতা, আর যদি প্রস্থ ধরো তাহলে হবে প্রস্থ। তাহলে কি, এখন একটা জিনিস খেয়াল করো, যখন এই অবস্থায় থাকাকালীন কিন্তু সে হচ্ছে আয়ত, সে কিন্তু সামুদ্রিক না। কিন্তু যখন সে এই অবস্থা থেকে এই অবস্থায় আসতেছে তখন সে কি, তখন সে সামুদ্রিক। এখন দেখো এই যে এই বাহুটা না, এই বাহুটা কিন্তু কোনটা বলো তো, এই বাহুটা হচ্ছে এই উপরের বাহু আর এই যে নিচের বাহু, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বা মধ্যবর্তী কি উচ্চতা, বুঝতে পারছি? সেটা কোনটা, সেটা দেখো এই যে এইটা। কিন্তু এইখানে দেখো এইভাবে কাত হয়ে যাওয়ার ফলে যে হেলানো তল তৈরি হয়েছে বা হেলানো বাহু তৈরি হয়েছে, এইটার এইটা কিন্তু সমান না। বুঝতে পারছি? সামন্ত্রিকের এই বাহু আর এই যে আয়তক্ষেত্রের এই বাহু, এরা কিন্তু সমান না। বুঝতে পারছি? আমি কিন্তু হচ্ছে ক্ষেত্রফল বের করার সময় কি নেব, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতেছিলাম, দৈর্ঘ্য গুণ প্রস্থ না, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো এইখানে দৈর্ঘ্য বলতে কোনটা, দৈর্ঘ্য বলতে এই যে ভূমি, আর প্রস্থ বলতে কোনটা, প্রস্থ বলতে এই যে এই উচ্চতা। তো যখন সামন্ত্রিক হয়ে যাচ্ছে তখন এই যে উচ্চতা, এই যে প্রস্থ, এই প্রস্থ মূলত কি, এই যে বিপরীত দুইটা বাহুর মধ্যবর্তী কি, মধ্যবর্তী দূরত্ব। সেই দূরত্ব কোনটা, এই যে এইটা না, এইটা সেই দূরত্ব। কিন্তু এই বাহু আর এই বাহু তো এক না, এই যে যেটা হেলানো,
মানে সামুদ্রিক যখন আমি ধাক্কা দিছি, যখন সে সামুদ্রিক হয়ে যাচ্ছে, তখন কিন্তু তার এই হেলানো বাহু আর এই মধ্যবর্তী উচ্চতা কিন্তু সেম না। বুঝতে পারছি? এই মধ্যবর্তী উচ্চতা কিন্তু সেম না। আমার লাগবে ক্ষেত্রফলের জন্য কিন্তু এই উচ্চতা। কেন? কারণ আয়তক্ষেত্রের জন্য আমি কিন্তু ওই প্রস্থ দিয়ে গুণ করেছিলাম, ওই প্রস্থটাই কিন্তু সামুদ্রিকের জন্য কি উচ্চতা। বুঝতে পারছি? তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র কি হবে? ভূমি গুণ উচ্চতা। এটা মাথায় রাখবে। ওই আয়তক্ষেত্রের জন্য যেটা দৈর্ঘ্য গুণ প্রস্থ, সামুদ্রিকের জন্য ওইটা ভূমি গুণ উচ্চতা। ক্লিয়ার? আচ্ছা, এখন সামুদ্রিকের ক্ষেত্রফল বের করার আরেকটা সূত্র আছে। কি আছে? আরো একটা সূত্র আছে, সেটা একটু দেখাবো। এই দেখো, একটা সামুদ্রিক আঁকছি। এইবার এই সামুদ্রিকের এই বিডি হচ্ছে একটা কর্ণ। এই কর্ণের উপরে আমি এই ওপর একটা শীর্ষ এ থেকে ওই কর্ণের উপরে একটা লম্ব এঁকেছি। সেই কি লম্ব? এই লম্ব। তো দেখো, সামুদ্রিকের বললাম যে আরো একটা ক্ষেত্রফলের সূত্র আছে। একটা ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা, আর একটা ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, সেটা হচ্ছে যদি কর্ণ দেওয়া থাকে, একটা কর্ণ দেওয়া থাকে এবং ওপর শীর্ষ থেকে ওই কর্ণের উপর যদি একটা লম্ব আঁকানো থাকে, তাহলে তার ক্ষেত্রফলের সূত্র হবে এই যে যেই কর্ণটা দেওয়া আছে, এই যে কর্ণ, এই কর্ণ অর্থাৎ বিডি কর্ণ ইন্টু হচ্ছে ওই কর্ণের উপর ওপর শীর্ষ থেকে অঙ্কিত যে লম্ব, সেই লম্ব। তাহলে সেটা কত? এ ই। তাহলে এইটা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল বের করার আরেকটা সূত্র। কর্ণ ইন্টু হচ্ছে কর্ণের উপরে অঙ্কিত লম্ব। বুঝাইতে পারছি? তাহলে এই দুইটা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র। এই দুইটা মনে রাখলেই এনাফ। আর আয়তক্ষেত্রের ওই যে ওইগুলো মনে রাখলে এনাফ। ক্লিয়ার? আর পরিসীমা মানে তো সবগুলোর যোগফল। তাহলে এইভাবে যদি তুমি সবগুলো বুঝে বুঝে করো, তাহলে সূত্র মনে রাখা কিন্তু কঠিন না। সূত্র মনে রাখা হচ্ছে সহজ, এবং তুমি ভুলে গেলেও নিজে নিজেই সেগুলো কি করতে পারবে? বের করতে পারবে, নিজে নিজেই বের করতে পারবে। তো নেক্সট আমরা ত্রিভুজের সূত্রগুলো কিভাবে, ত্রিভুজের অনেকগুলো ক্ষেত্রফলের সূত্র আছে, এক একটা ত্রিভুজের জন্য এক এক রকম। তো সেই সব কিভাবে করবে সেটা নিয়ে হচ্ছে আলোচনা করবো ইনশাআল্লাহ।